বাম পাশে হলো ক্রোয়েশিয়া এবং ডান পাশে হলো এই দেশটাতে 3 জন রাষ্ট্রপতি। গুড মর্নিং, এখন সকাল 6:30 বাজে। আজকে আমি যাচ্ছি দুব্রোভনিক থেকে বসনিয়াতে। আমাদের বাস সকাল 7টায় আমাদের জন্য অপেক্ষা করবে, তাই একটু আর্লি বের হয়ে গেছি রেডি হয়ে। এখান থেকে আমরা বর্ডারে যাব, তারপর বর্ডার থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা বসনিয়াতে যাব। এখান থেকে খুব বেশি দূরে না, কাছে, মাত্র এখান থেকে মোস্ট প্রবাবলি হয়তো 45 মিনিট লাগবে, খুব কাছেরই রাস্তা। আর আমি এবার হোটেলটা নিয়েছি একটু পাহাড়ের উপরে, তো অনেক নামার সময় তো ইজি, কিন্তু ওঠার সময় আমাকে অনেক কষ্ট করে অনেক উঁচু উঁচু সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হয়। যাই হোক, এখন আমার হোটেল থেকে যে বাস স্টপেজটা আছে সেটা মাত্র 4 মিনিটের দূরত্বে, কিন্তু অনেক লম্বা একটা সিঁড়ি বেয়ে উঠতে হয়। তারপরেও 4 মিনিট কাছেই। এই প্রথম আমি কোনো দেশে ইমিগ্রেশন কমপ্লিট করে ল্যান্ড পথে কোনো দেশে যাচ্ছি। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আজকে হবে। এটা হলো আমাদের বাস স্টপ। আমাদের হয়তো আরও 5 থেকে 10 মিনিট ওয়েট করা লাগবে, তারপর আমাদের বাসটা সম্ভবত যদি ঠিক টাইমে আসে তখন হয়তো আমরা উঠতে পারবো। আর এটা অনেক উঁচুতে একটা রাস্তা, আর একদম নিচে, এখান থেকে হয়তো দেখা যাবে না, একদম নিচে হলো সাগর, আর তারপরেই আছে ওল্ড টাউন। আর আমাদের হোটেলটাও এরকম, আমি এখন যেখানে দাঁড়ায় আছি সেখান থেকে মাত্র একটু নিচে, হয়তো 1 মিনিট নামলেই আমার হোটেলটা। সো এবারের হোটেলটা আমার অনেক উঁচুতে হয়ে গেছে, যার জন্য আমার নামতে কষ্ট হচ্ছে না, কিন্তু ওঠার সময় অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমার এই পাশটা, পিছনের ওই পাশটা, ওইটা হলো ক্রোয়েশিয়া, আর এই পাশটা, সাগরের এই পাশটা হলো বসনিয়া, আর পেছনের এটা হলো আদ্রিয়াটিক সি। আর সেখানেই দুই দেশের মাঝে একটা রেস্টুরেন্টে এখন দাঁড়ায় আছি, যেখান থেকে আমি দুইটা দেশই দেখতে পারতেছি। বাম পাশে হলো ক্রোয়েশিয়া এবং ডান পাশে হলো বসনিয়া। একটু আগে আমরা বর্ডারটা পার হলাম, এই প্রথম আমি কোনো ল্যান্ড বর্ডার পার হলাম ইমিগ্রেশন কন্ট্রোল হওয়ার পরে। আর এটার জন্য আমাকে বাইরে বের হতে হয়নি, আমাদের বাস থেকেই সবার পাসপোর্ট কালেক্ট করে নিছে এবং তারপরে সেটা করে ফেলছে, এবং সেটার জন্য প্রায় 2টা বর্ডার কন্ট্রোল পার হতে আমাদের আধা ঘন্টার মতো সময় লাগছে। আর যেহেতু এখন সকাল, এই জন্য আমাদের একটা কফি ব্রেক দিয়েছে 20 মিনিটের জন্য, তাই এখান থেকে একটু কফি নিয়ে নিলাম। আমি অলরেডি বসনিয়াতে চলে আসছি। বসনিয়ার যে মস্টার শহরটা আছে সেখানে আসছি। এখন আমরা ওদের ওল্ড টাউনে যাব। এখানে আমরা সবাই জড়ো হয়ে আছি, কারণ আমাদের ট্যুর গাইড এখানে 45 মিনিট আমাদের এই শহরের ওল্ড টাউনটা একটু ঘুরে ঘুরে দেখাবে। আর পিছনে যে বাসগুলো আছে, অ্যাকচুয়ালি আমরা এই বাস এর মধ্যেই একটা বাস দিয়ে আমরা এখানে আসছি। আমাদের এখানে 3 ঘন্টা সময়, 3 ঘন্টা আমরা আমাদের মতো করে ঘুরে দেখব। এই হলো ওল্ড টাউনের স্ট্রিটগুলা, পাথরের রাস্তা, অনেক পুরনো। এই বসনিয়া এবং হার্জেগোভিনা এই দেশটা ছিল একসময় যুগোস্লাভিয়ার আন্ডারে, এবং যুগোস্লাভিয়া যখন ভেঙে যায় তখন এই বসনিয়া স্বাধীনতা ঘোষণা করে। অ্যাকচুয়ালি বসনিয়া এবং হার্জেগোভিনা এই দুইটা হলো 2টা রিজিয়ন, তখন তারা 2টা রিজিয়ন একসাথে হয়ে এই দেশটা, স্বাধীন দেশটা গঠন করে। কিন্তু যুগোস্লাভিয়া যখন ভেঙে যায় তখন কেউ আসলে চায় না যে তার কাছ থেকে কেউ আলাদা হয়ে যায়। এই দেশটাতে অ্যাকচুয়ালি 50% আছে বসনিয়ান যারা মুসলিম, এবং আরও কিছু আছে ক্রোয়েশিয়ান এবং সার্বিয়ান। আর সার্বিয়ানদের কিন্তু এখানে বেশ পাওয়ার। তখন সার্বিয়ার যেই তৎকালীন সেনাবাহিনী ছিল তাদের ইন্ধনে এখানকার যারা সার্বিয়ান ছিল তারা এখানে একটা যুদ্ধ ঘোষণা করে, যেটা 1992 থেকে 1995 পর্যন্ত 3 ইয়ার্সের মধ্যে চলে, এবং সেই সময়ে 1 লাখ মানুষ তারা এখানে মেরে ফেলে, যেটাকে আসলে ইতিহাসের যে বর্বর যে গণহত্যা আছে সেটার সাথে তুলনা করা হয় হিটলারের 60 লক্ষ ইহুদি মারার পর থেকে। খুবই লোমহর্ষক একটা ব্যাপার। আমার পিছনে হলো বসনিয়ার সেই
আইকনিক প্লেসটা, যে ব্রিজটা, এটা একসময় ছিল সুলতান সুলেমান ব্রিজ। এরপরে যখন সুলতান সুলেমানের রাজত্ব শেষ হলো তখন এই ব্রিজটার নাম হলো বিগ ব্রিজ, আর এখন এটাকে বলা হয় ওল্ড ব্রিজ। যদিও ক্যামেরাতে অত হয়তো অনেক দূরে, অত বেশি দেখা যাচ্ছে না, আর অনেক মানুষ ওখানে জমা হয়ে আছে। আর এটার একটা বিশেষত্ব হলো এখান থেকে কিন্তু মানুষ লাফ দেয় উপর থেকে নিচ পর্যন্ত, প্রায় 28 মিটার্স। আর একটা সুবিধা হলো এখানে যাদের বয়ফ্রেন্ড আছে তারা তাদের গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য এখানে অ্যাকচুয়ালি লাফ দেয়। এই ব্রিজটা অটোমান সময়ে নির্মাণ করা হয় এবং প্রতি বছর এপ্রিল মাসে কিন্তু এখানে একটা কম্পিটিশন হয় যে উপর থেকে কে কে লাফ দিবে, এবং যারা যারা লাফ দেয় তাদেরকে একটু আবার পুরস্কারের ব্যবস্থাও আছে। আজকে এখনও পর্যন্ত আমি কাউকে লাফ দিতে দেখি নাই। আমি যখন ছোট ছিলাম তখন যখন বন্যা হতো তখন টুকটাক ছোটোখাটো লাফ দিয়েছি, কিন্তু এইটা যে পরিমাণ উঁচু এখান থেকে লাফ দেওয়ার সাহস ওইভাবে করে আমার নাই। তাই আমি খুঁজতেছিলাম কে কে লাভ দেয়, সেটাই ভিডিও করব। অনেক অনেক মানুষ এখানে জমা হয়ে গেছে এখানে ছবি তোলার জন্য। এটার সাথে পিছনে অনেক বড় সিরিয়াল ধরে গেছে যাতে ভালো একটা ভিউ ওই ব্রিজটার সাথে আসে। এক একটা বড় বড় টিম আসে, আর সেটার জন্য সিরিয়াল লেগে যায়। এটা হলো ওদের ওল্ড টাউন, আর এখানে আসলে একটা তার্কিশের একটা ভাইব পাওয়া যায়, যেহেতু এখানে অনেক মানুষ মুসলিম, একটা মুসলিম প্রধান দেশ। এখানে পিছনে যা কিছু আছে সব আপনার কাছে মনে হবে আপনি তার্কিশেরই কোনো ওল্ড টাউনে ঘুরতে আসছেন। অনেক কিছু আছে এখানে হ্যান্ডমেড। এখন দুপুর হয়ে গেছে আর এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট চলে আসছে। একটা ফটো তুলবো, ফটো তোলার জায়গাও পাওয়া যাচ্ছে না। আর এখানে আরেকটা জিনিস হলো এখানে কিন্তু অনেক স্ক্যাম হয়, লাইক অনেক পিক পকেট হয়, পাসপোর্ট চুরি হয়। দেখা যাবে আপনার ব্যাগ থেকে হুট করে এসে টাকা পয়সা, পাসপোর্ট, তারপর বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে গেছে। সো আপনার বিলঙ্গিংসের প্রতি খুব ভালো আপনার খেয়াল রাখতে হবে। বেটার যদি কোনো ফ্রেন্ড আসে তাহলে তাকে বলা উচিত পিছন থেকে যেন খেয়াল রাখে, এবং সেই জিনিসগুলো কিন্তু তারা স্মার্টলি করে নিয়ে যাবে, ট্যুরিস্টদের মতোই মিশবে, এবং এরপর হুট করে দেখবেন আপনার ব্যাগে এইটা ওটা নাই। ওখানে মনে হচ্ছে দুইজন দেখা যাচ্ছে, তারা লাভ দেবে কিনা বুঝতে পারছি না। আমরা সেই ব্রিজটাতে আবার চলে আসছি। এখানে আসার আগে টেম্পারেচারটা দেখে আসছিলাম 12 ডিগ্রি থাকবে আজকে, আর রেইনি ওয়েদার থাকবে, কিন্তু আসার পরে এখানে পেলাম 17 ডিগ্রি এবং কোনো রেন আজকে পাই নাই। কিন্তু এইসব অঞ্চলে আসলে একটা জিনিস দেখা যায় যে এইসব অঞ্চলে বেশ গরম। গতকালকে যখন আমি ক্রোয়েশিয়াতে ছিলাম তখন বেশ বৃষ্টি হয়েছিল, যার জন্য আমি বেরিয়ে হতে পারিনি। একবার শুধু বাজার করতে বের হয়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। আমরা অলরেডি একটা সুভিনিয়ার কিনে ফেলছি। সুভিনিয়ারগুলো এখানে দাম কমই, এই এরিয়াটা বেশ রিজনেবলই বলবো। আমি যেমন দুব্রুকনিক থেকে এসেছি, সেখানে কিন্তু সব কিছু অনেক বেশি ওভার প্রাইস। ছোটো একটা শহর, আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ। এখন আমরা একটা রেস্টুরেন্ট খুঁজতেছি যেখান থেকে আমরা খাবার খেতে পারবো। যেহেতু আমাদের 3 ঘন্টা সময়, তার মধ্যে তো 45 মিনিট আমাদের ট্যুর গাইডের পেছনে ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেছে, আর লাস্ট মোমেন্টে আমরা সেখান থেকে বের হয়ে গেছিলাম। এখন আমরা নিজেরাই আমাদের মতো করে ঘুরে দেখতেছি আর একটা রেস্টুরেন্ট খুঁজতেছি। এখন যদি আমরা কোনো রেস্টুরেন্টে বসতে যাই সেক্ষেত্রে দেখা যাবে অনেক সময় চলে যাবে। সেক্ষেত্রে আমরা এমন একটা খাবার চুজ করব যেটা আমরা হেঁটেই খেতে পারি। লাঞ্চটাও এখানে করে নিলাম, চিকেন ফিলেট নিয়েছিলাম। টেস্টটা ভালো, কিন্তু একটু মনে হচ্ছে অয়েলটা একটু বেশি ইউজ করছে, বাট ওভারঅল ভালো এবং চিপ ছিল। ওদের ন্যাশনাল কারেন্সি হচ্ছে বসনিয়ান মার্ক। সো এখানে যারা আসবেন তারা লোকাল কারেন্সিতেও পে করতে পারবেন, তারপরে ইউরো, ডলার যে কোনো একটাতেই পে করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ওরা এক্সচেঞ্জ করে সেটাই দিয়ে দেবে। এছাড়া কার্ডেও পে করা যাবে।
তার্কিশ বাকলাভা এখানে। এখানে তার্কিশ ল্যাম্পগুলো খুব সুন্দর লাগে, এই ল্যাম্পগুলো দেখতে, ডেকোরেশনের জন্য খুবই ভালো। ছোট স্ট্রিট, কিন্তু অনেক 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 দুই পাশে অনেক অনেক দোকান, অনেক কিছু নিয়ে তারা বসে আছে। ইস্তাম্বুলে কিন্তু আমরা হুররেম সুলতান হামাগামি, যেটা হলো গোসলখানা দেখেছিলাম, যেখানে গোসল করে তার্কিশ বাথ, এখানেও এরকম একটা আছে। যেহেতু এটা অটোমানরা শাসন করতে এক সময়, তাদের কিছু নিদর্শন তো অবশ্যই আছে। আর এখানে মসজিদ আছে পিছনের, এই যে এটা পিছনের, এটা হলো মসজিদ। আর পিছনে যে মানুষগুলো জড়ো হয়ে আছে, বিভিন্ন ট্যুর কোম্পানি, মানে ট্যুর গাইডরা একসাথে অনেক মানুষদের নিয়ে আসে এবং বিভিন্ন জিনিস এখানে ব্যাখ্যা করে এবং এই প্লেসগুলোকে ঘুরে ঘুরে দেখায়। আর এই মসজিদটা খুব ছোট, কাঠের, খুব সুন্দর, ছোটোর মধ্যে। যেহেতু এখানে খুব বেশি মানুষ নাই, এটাই এনাফ। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এখানে কিন্তু আজান দেয় ওপেনলি, তার্কিশের মতো এখানে ওপেনলি মাইকে আজান দেয়। এই জিনিসটা একটু ইন্টারেস্টিং লাগছে, কারণ অনেক দিন আমি এই আজান শুনি না। তো লাস্ট কিছুদিন আগে, এই তো 1 মাস আগে যখন তুরস্কতে যেয়ে আসলাম, প্লাস এখন এই আজানের ধ্বনিটা বেশ ভালো লাগছে।